অনেক দিন আগের কথা। দক্ষিণ দিকে ঘন জঙ্গলের কাছে দৌলতপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামেই রামু নামে এক জেলে তার স্ত্রী গৌরীর সাথে এক ভাঙাচোরা কুঁড়ে ঘরে বাস করত। একদিন রামু পুকুরের পাড়ে বসে আকাশের দিকে তাকিয়ে বলল, হে ভগবান, আজ যেন আমার জাল মাছে ভরে যায়। তখনই অভ্যাসবশত রামুর গ্রামের এক ব্যক্তি সেখানে পৌঁছে গেল। কি ভাই রামু, সারা গ্রাম জানে তোর জালে একটাই মাছ ধরা পড়ে, যা দিয়ে তোর আর তোর বউয়ের দিন চলে যায়। ভাই, এভাবে অন্তত মজা উড়িও না। আমি মজা ওড়াবো না তো কি করব? আরে তোর মজা তো সারা গ্রাম ওড়ায়। ফেল ফেল জাল ফেল, একটা মাছ ধরার জন্য এত বড় জাল। রামু মন খারাপ করে তার জাল পুকুরে ফেলল। কিছুক্ষণ পর তার জালে একটি মাছ ধরা পড়ল। দেখলি তো, আমি বলেছিলাম না যে তোর জালে একটা মাছ ছাড়া দ্বিতীয় মাছ কখনো ধরা পড়বে না। এবার এক কাজ কর, এই মাছটা নিয়ে চুপচাপ বাড়ি চলে যা, কারণ আজকের মতো তোর কাজ হয়ে গেছে। এখন তুই সন্ধে পর্যন্ত যতবারই জাল ফেলিস না কেন, মাছ আর ধরা পড়বে না। এটুকু বলে সেই ব্যক্তি মজা করতে করতে সেখান থেকে চলে গেল। রামু সন্ধ্যা পর্যন্ত জাল ছাড়িয়ে পুকুরের পাড়ে বসে রইল, কিন্তু আর কোনো মাছ ধরা পড়ল না। ক্লান্ত হয়ে রামু বাড়ি ফিরে গেল এবং মাছটি তার স্ত্রী গৌরীকে দিয়ে বলল, আজও জালে কেবল একটি মাছ ধরা পড়েছে গৌরী। আমার তো কপাল কবেই পুড়েছে তোমাকে বিয়ে করে। আরে কেমন জেলে তুমি! অন্য জেলেরা জাল ভরে মাছ নিয়ে আসে আর বাজারে বিক্রি করে অনেক টাকা কামায়, আর তুমি শুধু একটাই মাছ নিয়ে আসো, যা রান্না করলে আমার পেটও ভরে না। আরে তুমি অন্তত এমন করে কথা বলো না গৌরী। সারা গ্রাম আমায় খোঁটা দেয়, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু তুমি যখন খোঁটা দাও না, তখন বুকটা কেমন ফেটে যায় গৌরী। এমন করো না। আমার মাথায় এটা ঢোকে না যে তুমি কেন গ্রামের ওই বেকার পুকুরটার পেছনে পড়ে আছো। আরে ওই পুকুর ছাড়া আরো কত পুকুর আছে, তুমি সেখানে গিয়ে মাছ ধরো না কেন? আরে গৌরী, বাকি পুকুরগুলো হয় রাজার অধীনে, আর না হলে ভয়ঙ্কর জঙ্গলের কাছে। এখন আমি কি করব? আমারও সব জেনে লাভ নেই, তুমি যেমন করেই হোক অনেক মাছ ধরে নিয়ে আসো, না হলে না হলে কি? না হলে পুরুষরা যা করে আমাকেও তা করতে হবে। প্রায়ই পুরুষরা তাদের স্ত্রীদের ছেড়ে দেয়, কিন্তু এটা প্রথম ঘটনা হবে যখন একজন স্ত্রী তার স্বামীকে ছেড়ে অন্য কোনো পুরুষের হাত ধরবে। এটুকু বলে গৌরী পা আছাড় দিয়ে সেখান থেকে চলে গেল। রামু অপমানিত ও নিরাশ হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পরের দিন রামু মন খারাপ করে জাল নিয়ে পুকুরের দিকে যাচ্ছিল। তখনই পথে তার প্রতিবেশী যমুনা দিদির সাথে দেখা হলো। আরে রামু, কাল তোর বাড়িতে আবার তোর আর তোর বউয়ের ঝগড়ার আওয়াজ আসছিল। হ্যাঁ যমুনা দিদি, জালে একটা মাছ দেখে আবার আমার বউ রেগে গেল আর আমার উপর ঝাঁপিয়ে পড়লো। কি আর বলবো বলো? নিজের বউকে বোঝাস না কেন? যদি তোর জালে একটা মাছ পড়ে যেত তো কি হয়েছে? হতে পারে কাল তোর জালে অনেক মাছ ধরা পড়বে। তোর বউয়ের ধৈর্যের সাথে কাজ করা উচিত। আরে স্ত্রী যদি স্বামীকে না বোঝে তাহলে কিভাবে চলবে? দিদি, আমি বউকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু এখন কিভাবে বোঝাবো? আমি নিজেই কিছু বুঝতে পারছি না। জানো, ও তো এটাও বলতে শুরু করেছে যে যদি অবস্থার পরিবর্তন না হয় তবে ও আমাকে ছেড়ে চলে যাবে। হায় হায়, কেমন নির্লজ্জ বউ রে! নিজের স্বামীকেই ছাড়ার হুমকি দিচ্ছে। কাল তো আমার বউ বলছিল যে ওই পুকুর ছেড়ে জঙ্গলের অন্য কোনো পুকুরে যেতে। আজ আমি আরো একবার দেখছি, যদি জালে মাছ না ধরা পড়ে তবে বাধ্য হয়ে আমাকে সত্যি অন্য পুকুর খুঁজতে হবে। কি আর করব, চলি দিদি, এখন অনেক কাজ।
এটুকু বলে রামু চলে গেল এবং পুকুরের কাছে বসে জাল ফেলতেই অন্য এক জেলে সেখানে চলে এলো। ও ভাই, রামু বাবু এসে গেছেন। আসুন আসুন, এই মাছগুলো আপনারই তো অপেক্ষা করছিল। আরে ভাই, থাকতে দাও, সারাদিন কেন খাটনির কাজ করো? আমি কতবার বলেছি যে মাছ ধরা তোর কাজ নয়, তুই বুঝিস না কেন? মাছেরা তোর মুখ পছন্দ করে না, তুই এলেই মাছেরা রেগে যায় আর পুকুরের ভেতর ঢুকে যায়, বাইরে বেরোয় না। এটুকু বলে সে উচ্চস্বরে হাসতে লাগলো। রামুর চোখ দিয়ে জল পড়তে লাগলো। তখনই রামুর জালে একটি মাছ ধরা পড়লো। দেখে নাও ভাই, তোমার কাজ হয়ে গেছে। এবার দ্বিতীয় মাছ তো আর জালে ধরা পড়বে না। যা ভাই রামু, তুই বাড়ি যা, আরাম কর, এটাকেই রান্না করে খা, ঠিক আছে? আরে যা যা। রামুর খুব রাগ হলো এবং রাগে সে ওই একটি মাছ নিয়েই বাড়ি গেল। বাড়িতে একটি মাছ দেখে গৌরী কিছু বলতে যাবে, তখনই রামু বলল, ব্যাস, এখন আর কিছু বলার দরকার নেই। কাল আমি অন্য পুকুর খুঁজবো, বুঝে গেছি আমি। গৌরী চুপ হয়ে গেল। পরের দিন রামু জাল নিয়ে বেরোতে যাবে, তখনই গৌরী তাকে আটকালো। তুমি কাল বললে যে তুমি অন্য পুকুর খুঁজবে? হ্যাঁ, গ্রামের উত্তর দিকের জঙ্গলে একটা পুকুর আছে, শুনেছি সেটা অভিশপ্ত। আজ পর্যন্ত কেউ সেখানে যায়নি, লোকজন নানা কথা বলে, জানি না সেখানে কি আছে। তুমি সেখানে যাও না কেন? গৌরী কথা শুনে রামু চমকে গেল। আরে ওই পুকুর, ওখানে তো বছরের পর বছর কেউ যায় না, বলে নাকি ওখানে কোনো রাক্ষস থাকে। এইসব আজে বাজে কথা, যদি ভাগ্য বদলাতে হয় তবে তো একটু ঝুঁকি নিতেই হবে। তুমি ওখানে যাও, আমার বিশ্বাস ওখানে তুমি অনেক মাছ পাবে, আর তোমার জন্য একটা লাভও আছে। কোন লোভ? ভাবো, যদি ওখানে অনেক মাছ থাকে তবে তুমি সেগুলো বিক্রি করে টাকা কামাতে পারবে, আর অন্য কোনো জেলে ভয়ে সেখানে যাবে না। এভাবে তুমি নিশ্চিন্ত থাকতে পারবে। গৌরীর কথা শুনে রামু কিছুক্ষণ গৌরীর দিকে তাকিয়ে রইল। হ্যাঁ, আর যদি ওখানে কোনো বিপদ হয়? তাতে আমার কিছু যায় আসে না, তুমি শুধু ওই পুকুরেই যাবে। সেটা যদি অভিশপ্ত হয় তাতে আমার কিছু যায় আসে না, আমার শুধু টাকা চাই। চাই তুমি অভিশপ্ত হও বা তোমার কোনো ক্ষতি হোক। গৌরীর কথায় আহত হয়ে রামু অভিশপ্ত পুকুরের দিকে রওনা দিল। রাস্তা ছিল জনশূন্য এবং রামু দেখল সেখানকার গাছগুলো শুকনো আর ঝুঁকে আছে। কিছুক্ষণ পর পুকুরের কাছে রামু পৌঁছালো। এখানে তো অদ্ভুত নিস্তব্ধতা, মনে হচ্ছে মানুষ তো দূরের কথা, বছরের পর বছর এখানে কোনো পশু পাখিও আসেনি। এটুকু বলে রামু পুকুরের দিকে তাকালো এবং সাহস করে জাল ফেলে দিল। জাল ফেলার কিছুক্ষণ পরেই একটি চকচকে মাছ রামুর জালে ধরা পড়ল। রামু সঙ্গে সঙ্গে সেটাকে বের করে ঝুড়িতে রাখলো। ঝুড়িতে রাখা মাত্রই মাছটি একটি সোনার ডিম দিল। আরে বাহ, এই পুকুর তো অভিশপ্ত বলেই বিখ্যাত, কিন্তু এটা তো জাদুকরি পুকুর। চলো, মাছ সোনার ডিম দিয়েছে, আমাদের কাজ সফল হলো। রামু সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এলো এবং মাছ ও সোনার ডিমটি গৌরীকে দেখিয়ে বলল, গৌরী, বড় অদ্ভুত ব্যাপার, ওই পুকুরেও আমার জালে একটাই মাছ ধরা পড়লো, কিন্তু মাছটাকে ঝুড়িতে রাখতেই ও একটা সোনার ডিম দিয়ে দিল। গৌরী সেই ডিমটি দেখতে লাগলো। তার চোখে লোভের ঝিলিক দেখা গেল। এটা তো খুব ভালো কথা, একটা মাছ যা খেয়ে আমাদের পেট ভরাতে পারবে, আর একটা সোনার ডিম মাগনা। ভাবো, তুমি যদি রোজ ওখানে যাও তবে আমাদের কাছে কত শত সোনার ডিম হতে পারে। হ্যাঁ, ঠিক আছে। পরের দিন রামু আবার সেখানে গেল এবং আবার একটি মাছ ধরা পড়ল, যা একটি সোনার ডিম দিল। ধীরে ধীরে রামু রোজ সেখানে যেতে লাগলো। কিছুদিনের মধ্যেই রামু আর গৌরীর অবস্থা
বদলে গেল। রামুর পুরনো কুঁড়ে ঘরের জায়গায় এখন একটি পাকা প্রাসাদ তৈরি হলো। গ্রামে এখন সবাই রামুকে সম্মানের চোখে দেখতে লাগলো। রামুর প্রাসাদে এখন চাকর বাকর সবকিছু ছিল। একদিন রামু বাজারে দাঁড়িয়েছিল, যমুনা দিদির সাথে দেখা হলো। আরে রামু, ভালোই হলো তোর সাথে এখানে দেখা হয়ে, না হলে আমি তোর প্রাসাদে যাচ্ছিলাম, কারণ আমি ওখানে যেতে চাইছিলাম না। আরে এমন করে কেন বলছো? যাওয়া উচিত, নিশ্চয়ই যাবে। আমি কিন্তু আজও সেই রামুই আছি যে আগে একজন সাধারণ জেলে ছিলাম। আমি জানি রামু, তুই বদলাসনি, কিন্তু তুই নিজের বউকে দেখেছিস? যখন থেকে টাকা এসেছে তখন সে খুব একটা অহংকারী হয়ে গেছে। যাই হোক ছাড়, যখন টাকা ছিল না তখনও সে ভালো করে কথা বলতো না। দেখ, আমি চাই তুই গরিবদের সাহায্য কর। কাল দেখলাম একটা ভিখারি তোর বাড়িতে এসেছিল, আর তোর বউ তাকে অপমান করে বের করে দিল। এটা শুনে রামু চমকে গেল। ঠিক আছে যমুনা দিদি, আমি আজই আমার বউয়ের সাথে এই বিষয়ে কথা বলবো। যমুনা দিদি চলে গেলেন এবং রামু কিছুক্ষণ পর বাড়ি ফিরল। গৌরী, আমি তোমার সাথে একটা খুব দরকারি কথা বলতে চাই। কেমন কথা? দেখো গৌরী, যমুনা দিদি বলছিল যে কাল একজন ভিখারি এসেছিল যাকে তুমি অপমান করে বের করে দিয়েছো। আরে এমন কেউ করে না। তুমি কি নিজের দারিদ্র্যের জীবনটা ভুলে গেছো? হ্যাঁ, আমার সব মনে আছে, কিন্তু হয়তো তুমি ভুলে গেছো যখন তুমি গরিব ছিলে তখন গ্রামের লোকেরা কিভাবে তোমাকে নিয়ে মজা করতো। ওহ গৌরী, আমার গ্রামবাসীর পরোয়া নেই, আমাদের ওদের মতো হতে হবে না, এটা বুঝছো না কেন তুমি? আচ্ছা শোনো, আমি তোমাকে এটা বলতে চাইছিলাম যে আমাদের কাছে এখন টাকার তো কোনো অভাব নেই, তাই আমি চাই ওই পুকুর থেকে মাছ ধরা ছেড়ে দিয়ে একটা কোনো বড় ব্যবসা শুরু করতে। তোমার কি মত? তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথা খারাপ হয়নি গৌরী, বরং তোমার মনের ভেতর লোভ চেপে বসেছে। আমি দেখছি যখন থেকে আমাদের কাছে অনেক টাকা এসেছে তোমার মনে টাকার নেশা কমার বদলে আরো বাড়ছে। বক বক করো না, আর তুমি ওই পুকুর কখনো ছাড়বে না। না, আমি কাল থেকে ওই পুকুর যাব না মানে যাব না। আর আমাদের কাছে এত টাকা আছে যে আমরা একটা ভালো ব্যবসা শুরু করতে পারি, সারা জীবন আয় করতে পারি। তবে মাছ ধরতে যাব কেন? গৌরী রামুর দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। সে বুঝলো রামু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কিন্তু গৌরীর ভেতরে লোভ অনেক বেড়ে গিয়েছিল। শেষমেশ গৌরী বলল, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে, কিন্তু তোমাকে আমার একটা কথা মানতে হবে। কোন কথা? ভাবো, যদি প্রতিদিন একটা মাছ থেকে একটা ডিম পাওয়া যায়, তবে কেন সব মাছ একসাথে বের করে নেওয়া হচ্ছে না? ভাবো, আমরা সব ডিম একসাথে পেয়ে যাব। এই কথা শুনে রামু চমকে গেল। তুমি পাগল হয়ে গেছো নাকি গৌরী? ওটা সাধারণ পুকুর নয়, ওখানে কিছু রহস্য আছে। আর আমার মনে হয় যদি আমরা তার মর্যাদা লঙ্ঘন করি তবে অনর্থ হবে, বুঝেছো? এটা কি? তুমি যখন গরিব ছিলে তখন তুমি সাহসী ছিলে, ধনী হওয়ার পর তুমি কবে থেকে ভীতু হয়ে গেছো? দেখো, তুমি এমনিতেও ওই পুকুরে যেতে মানা করছো। তুমি শেষ একটা কাজ তো করতেই পারো। যদি তুমি এটা না করো তবে আমি ছাদ থেকে ঝাঁপ দেব। আর তুমি জানো তো আমি কতটা জেদি। তুমি জেদি নও, বরং লোভী হয়ে গেছো। ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি গৌরী, এই ভালোবাসার খাতিরেই আমি তোমার সব জেদ মেনেছি, এটাও মানবো, ঠিক আছে? পরের দিন রামু দুজন চাকর নিয়ে ওই পুকুর পাড়ে গেল। আমাদের এখানে কেন নিয়ে এসেছো মালিক? দেখো, আমি এখানে রোজ জাল ফেলতাম, তখন একটাই মাছ ধরা পড়তো। আমি চাই এই পুকুরের সব মাছ যেন আমি পাই, তাই তোমরা দুজনে বালতি নিয়ে এই পুকুরের সব জল তোলো। চলো, কাজে লেগে পড়ো তাড়াতাড়ি। দুই চাকর রামুর আদেশ পালন করতে লাগলো। সারাদিন পরিশ্রমের পর রামুর মনে হলো তার পরিশ্রম বৃথা যাচ্ছে। পুকুর শুকিয়ে যেতে লাগলো, কিন্তু কোনো মাছ দেখা গেল না। পুকুর থেকে কেবল কাদা আর পচা গন্ধ আসছিল। শেষে রামু একটি ছোট সুড়ঙ্গ দেখতে পেল, যা পুকুরের তলায় ছিল। রামু হাত দিয়ে সেই সুড়ঙ্গটি পরীক্ষা করতে লাগলো। ঠিক পরের মুহূর্তে একটি কালো ধোঁয়া বেরিয়ে এলো এবং পুকুরটি এক ভয়ঙ্কর ধোঁয়ায় ভরে গেল। দুই চাকর
ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। রামু ভয় পেয়ে প্রাসাদে ফিরে এলো। রামুর ভীত মুখ দেখে গৌরী চমকে গেল। কি হয়েছে? যে দুই চাকর তোমার সাথে গিয়েছিল তারা কোথায়? ও ও ওই তুই চাকর তো গ্রাম ছেড়েই পালিয়েছে। এটুকু বলে রামু পুকুরের সব ঘটনা গৌরীকে বলতে লাগলো। আমার তো মনে হয়েছিল ওই পুকুরের সব মাছ তুমি পেয়ে যাবে, কিন্তু ওখানে এমন কিছু হতে পারে আমি ভাবতেও পারিনি। আরে আমি তোমাকে বলতাম না গৌরী, পুকুরটা তো পুরোপুরি শুকনো ছিল। জানি না কোন রহস্য ছিল যাতে আমরা মাছ পাচ্ছিলাম, যা আবার সোনার ডিম দিচ্ছিল। এ কি গৌরী, তোমাকে তো অসুস্থ দেখাচ্ছে। কি হয়েছে গৌরী? আমার সারা শরীরে যে ব্যথা হচ্ছে। রামু সঙ্গে সঙ্গে এক কবিরাজকে ডেকে আনলো। কবিরাজ গৌরীকে দেখে রামুকে বলল, হ্যাঁ, তোমার স্ত্রীর একটা বিচিত্র রোগ হয়েছে। এর চিকিৎসা খুব দামি। এর প্রতিকার কেবল বিরল ভেষজ ওষুধের মাধ্যমেই হতে পারে, আর সেগুলো খুব মহার্ঘ। সেই দিন থেকেই রামু তার স্ত্রীর চিকিৎসায় প্রাণপণ লেগে পড়ল। ওষুধপত্র খুব দামি হওয়ার কারণে রামুর ধীরে ধীরে সব ধনসম্পদ শেষ হয়ে গেল। একদিন রামু কবিরাজকে বলল, আমাদের কাছে যা টাকা ছিল সব শেষ হয়ে গেছে কবিরাজ মশাই। দেখো, তোমার স্ত্রীর আর কিছুদিনের চিকিৎসা বাকি আছে। যদি সেটা না হয় তবে রোগ আবার সেখানেই ফিরে আসবে যেখান থেকে আমি চিকিৎসা শুরু করেছিলাম। তোমাকে যেভাবেই হোক টাকা জোগাড় করতেই হবে, না হলে তোমার স্ত্রীকে বাঁচানো যাবে না। বুঝেছো তুমি? রামু নিরাশ হয়ে সেখান থেকে চলে গেল এবং গৌরীকে সব কথা বলল। মনে হচ্ছে আমাদের এই প্রাসাদ বিক্রি করে দিতে হবে গৌরী। গৌরীর চোখে জল এলো। এরপর রামু প্রাসাদ বিক্রি করে দেয় এবং সে একটি কুঁড়ে ঘরে গৌরীর সঙ্গে থাকতে শুরু করে। কিছুদিনের চিকিৎসার পর গৌরী পুরোপুরি সুস্থ হয়ে যায়, কিন্তু তাদের কাছে সব কিছু শেষ হয়ে গিয়েছিল। রামু আবার গ্রামের পুকুরে মাছ ধরতে যায়। তখনই সেখানে বসে থাকা এক জেলে রামুকে ঠাট্টা করে বলল, আরে ভাই রামু, যেখান থেকে শুরু করেছিলে সেখানেই ফিরে এলে। দুনিয়া ঘুরে শেষে সেই পুরনো ঘরেই ফিরলে। কি ভাই রামু, তোর যা টাকা ছিল সব শেষ হয়ে গেল, এখন কি করবি? রামু কিছু বলে না। সে পুকুরে জাল ফেলতেই কেবল একটি মাছ ধরা পড়ে। সে মাছ নিয়ে কুঁড়ে ঘরে ফিরে আসে। কেবল একটি মাছ পাওয়া গেছে। এটা শুনে গৌরী কাঁদতে শুরু করে। সব আমার জন্য হয়েছে। যদি আমি বেশি লোভ না করতাম তবে কিছুই হতো না। আমার মনে হয় পুকুর খালি করার কারণেই আমার এই অভিশাপ লেগেছে, আর আমি অসুস্থ হয়ে গেছি এবং সব টাকা শেষ হয়ে গেছে। আমি আজ বুঝতে পেরেছি যে লোভ আসলে খুব বাজে জিনিস। আরে ব্যাস ব্যাস, কেঁদো না গৌরী। সকালে ভুল করে যদি কেউ সন্ধ্যায় ফিরে আসে তবে তাকে ভুল বলা যায় না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই আমার জন্য অনেক। তুমি এটা বুঝতে পেরেছো তো যে লোভ মানেই পাপ, ব্যাস এটাই যথেষ্ট। আরে আমি আছি তো। তুমি কি আমাকে ওই পুকুরের পাড়ে নিয়ে যাবে? এমন কেন বলছো গৌরী? আমি ওই পুকুরের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইতে চাই। রামু রাজি হলো। কিছুক্ষণ পর রামু গৌরীকে সেই শুকনো জঙ্গলের পুকুরের কাছে নিয়ে গেল। গৌরী পুকুরের কাছে ক্ষমা চেয়ে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি জানি না তোমার রহস্য কি। গৌরী এটুকু বলতেই পুকুরে আবার জল ভরতে লাগলো এবং দেখতে পেল পুকুরটি আগের মতো হয়ে গেল। এটা দেখে রামু অবাক হয়ে গেল। পুকুর থেকে একটি মাছ বাইরে এলো এবং একটি সোনার ডিম দিয়ে রামু ও গৌরীর দিকে তাকাতে লাগলো। তোমাদের চোখে অনুশোচনা দেখা যাচ্ছে। আসলে আমি মাছেদের রানী। এই পুকুরটি আমারই ছিল। যখন তোমার স্বামী পুকুরটি খালি করলো তখন আমি আমার দিব্য শক্তি দিয়ে দেখেছিলাম যে সে নিজের ইচ্ছায় নয়, বরং তার স্ত্রীর লোভের কারণে এমনটা করছে। তাই সে একটি মাছও পায়নি।
এবং তুমি অসুস্থ হয়ে গেছো। এই পুকুর থেকে তোমরা যা কামিয়েছিলে তা শেষ হয়ে গেছে, কিন্তু এই একটি ডিম যা আমি তোমাকে দিচ্ছি, এটা নিয়ে যাও এবং বিক্রি করে ব্যবসা করো, আর কখনো লোভ করো না। এটুকু বলে মাছ পুকুরের ভেতর চলে গেল। রামু সেই সোনার ডিমটি নিয়ে গৌরীর সাথে বাড়ি ফিরে এলো এবং সেটি বিক্রি করে ব্যবসা শুরু করলো। দেখতে দেখতে রামু আবার গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে গেল। সে সেই প্রাসাদটি যা সে বিক্রি করেছিল আবার কিনে নিল এবং গ্রামে সবাই আবার তাকে সম্মানের চোখে দেখতে লাগলো। যখন তুমি প্রথমবার ডিম নিয়ে এসেছিলে, তখন যদি আমি তোমাকে ওটা বিক্রি করে ব্যবসা করতে বলতাম, তবে আমাদের সাথে এমনটা হতো না। যা হয় ভালোর জন্যই হয়। যদি তুমি এমনটা না করতে, তবে তুমি কখনোই বুঝতে পারতে না যে লোভ খুব খারাপ জিনিস। এটা শুনে গৌরী হাসতে লাগলো এবং রামু ও গৌরী আর কখনো ওই পুকুরের কাছে যায়নি।